আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন গ্রামীণ কৃষকদের মধ্যে সাপ নিয়ে সচেতনতা সম্বন্ধে। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন সমরেন্দ্র চক্রবর্তী, যুক্তিবাদী, প্রকৃতিপ্রেমী ও প্রতিষ্ঠাতা সম্পাদক, জনগণের পাঠশালা এবং মানবতাবাদী ও যুক্তিবাদী কেন্দ্র। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর একটি গান। সহযোগিতায় পূর্বাশা সামন্ত। অনুষ্ঠানে প্রযোজনা ও সাক্ষাৎকার গ্রহণে আছেন রাজ্যেশ্বর সাহা, উপস্থাপনায় পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় তনুশ্রী দে, সঞ্চালনা ও অলঙ্করণে বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় নম্রতা হালদার। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন গ্রামীণ কৃষকদের মধ্যে সাপ নিয়ে সচেতনতা, এ বিষয় নিয়ে একটি অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাপ প্রেমী মানুষ এবং তার আরো একাধিক পরিচয় রয়েছে। তিনি একাধারে বিশিষ্ট যুক্তিবাদী, প্রকৃতিপ্রেমী ও প্রতিষ্ঠাতা সম্পাদক জনগণের পাঠশালা এবং মানবতাবাদী ও যুক্তিবাদী কেন্দ্রের সম্পাদক সমরেন্দ্র চক্রবর্তী। নমস্কার সমরেন্দ্র বাবু। হ্যাঁ, নমস্কার, বলুন। বলছি, আপনি তো দীর্ঘদিন ধরে সাপ নিয়ে মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তো এই যে এখন যে চলছে বর্ষাকাল, চাষের জমিতে এবং লোকালয়ে সাপ, বিশেষ করে বিষধর সাপের খুব আনাগোনা বাড়ে। হ্যাঁ, তা কেন বাড়ে বা এই বাড়ার তারা মানে কিভাবে সেটাকে প্রান্তিক চাষিরা তাদের বিষধর সাপের হাত থেকে বাঁচবে, আপনি যদি একটু বলেন। নমস্কার। সর্বপ্রথমে এই অনুষ্ঠানের আয়োজক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং সময় উপযোগী বটেই। এখন বর্ষা চলছে এবং আয়োজক এবং যে সমস্ত শ্রোতা বন্ধুরা রয়েছেন সবার উদ্দেশ্যে জানাই অবিরাম শুভেচ্ছা ও শ্রদ্ধা। তো প্রশ্নটা আসছে যে বর্ষাকালে কেন সাপের আনাগোনা বাড়ে। তো সাপ অ্যাকচুয়ালি, সাপ বসতি হিসাবে মানুষের বসবাসের স্থানকেই যে বেছে নেয় তা কিন্তু নয়। মূলত তারা চাষের জমি বা মানুষের লোকালয়ের আশেপাশে কোনো নিশ্চিন্ত আশ্রয়, বিশেষত ইঁদুরের গর্তে এরা থাকে, বা অন্যান্য সিমেন্টের কোনো চাতালের নিচে আশ্রয় নেয় সাময়িকভাবে। তো যাই হোক, এইভাবে সাপ থাকে। এখন বর্ষাকালে কি হয়, আমাদের যে চাষের জমিগুলো রয়েছে, এই চাষের জমিগুলো তো জলে ভরে যায় এবং সেখানে যে গর্তগুলো সাপ ইঁদুরের গর্তেই মূলত থাকে। তো সেই ইঁদুরের গর্তগুলো জল ঢুকে যায়, ফলে স্বভাবতই তারা ইঁদুরে উঠে আসে এবং সাপও সেজন্য স্থলভাগের দিকে উঠে আসে এবং আমাদের বাড়ির আশেপাশে চলে আসে। এছাড়া কিন্তু ওই ধানের জমি এর মধ্যেও কিন্তু সাপ থাকে। কিভাবে না, এই যে এখন ধরুন চাষের মৌসুম চলছে, জমিতে যে নিড়ানি দেওয়া হয়, অর্থাৎ এই যে আগাছাগুলো পরিষ্কার করে ওখানে একটা ঢিপি বানিয়ে রেখে দেওয়া হয়, এর মধ্যেও কিন্তু সাপ আশ্রয় নিয়ে থাকে। এবং সাপ মূলত ইঁদুর এবং মাছ খেতেই জমি জায়গার উপরে থাকে জমি, আর আমাদের বাড়ির আশপাশে আসে যখন তার খাদ্যের অভাব ঘটে। এবং আমাদের বাড়ির আশপাশে স্বাভাবিকভাবেও থাকে, কিন্তু মূলত আমাদের বাড়ি এড়িয়ে চলে, মানুষের সংস্পর্শ সাপ এড়িয়ে চলে। তো যাই হোক, তো এবারে এই বর্ষার কারণে আমাদের বাড়ির আশেপাশে চলে আসে। এখানে আমাদের সাবধানতা, সচেতনতা নিলেই আমরা সাপের এই যে কামড়ের বিষয়টা থেকে আমরা মুক্তি পেতে পারি অতি সহজে। এখানে সবচেয়ে বড় বিষয়বস্তু যেটা আলোচনার, সচেতনতার অভাব, সাপ সম্পর্কে অজ্ঞতা। আমরা সাপ সম্পর্কে ধরে নিয়েছি সাপ বোধহয় আমাদের শত্রু হবে, কিন্তু সাপ আমাদের শত্রু কোনো কারণে নয়। সাপ আমাদের বিশেষ বন্ধু। বিশেষত চাষি ভাই যারা, তারা জানেন যে চাষের জমিতে বা অন্যান্য ফসলের ক্ষেত্রে দেখা যায় যে জমির ভিতরে গর্ত করে প্রচুর ধান এই ইঁদুর লুকিয়ে রেখে দেয়। খায় তো বটে, এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখে দেয় প্রচুর। এবং প্রত্যেকটি ধানের ক্ষেত্রে প্রত্যেকটি শীষ হচ্ছে একদম সেরা সেরা, অন্যান্য ফসলের ক্ষেত্রে সেরা ফসলগুলিকে সে তুলে রাখে।
তো এই ইঁদুর হচ্ছে সাপের প্রিয় খাদ্য। ইঁদুর, মাছ, ব্যাঙ সাধারণভাবে এইগুলোই সাপ খায় এবং এগুলো খেতেই আমাদের বাড়ির আশপাশেও ঢুকে পড়ে। বর্ষাকালে বিশেষত বললাম যে জমিতে জল উঠে গেলে আমাদের বাড়ির আশপাশে চলে আসে খাদ্যের সন্ধানে, এবং খাদ্যের সন্ধানে এসে অনেক ক্ষেত্রে কি করে, এরা এখানে বাসস্থান বানিয়ে ফেলে। যেমন এরকম আমরা দেখেছি কংক্রিটের চাদরের নিচে, মানে কংক্রিটের একটা আস্তরণ রয়েছে, মেঝে রয়েছে, তার নিচেও সাপ কিন্তু ডিম পেড়েছে, সেখানে সে বাচ্চা তৈরি করছে, সেখানে বসবাস করছে। যদি কোনো নিশ্চিন্ত আশ্রয় সে পেয়ে যায়, তো আমাদের বাড়ির ভিতরেও, বাড়ির আশপাশেও সে আশ্রয় নিয়ে থাকে। তো আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে সাপের মানে এই যে আক্রমণ মানে ও ভয় পেয়ে আক্রমণ করে, এর থেকে আমরা কি করে বাঁচবো, এই বিষয় তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার আরেকটা প্রশ্ন চলে আসছে হ্যাঁ, যে বলুন, আপনি বলুন। মানে খুব যেটা কৃষকরা যে রাস্তাঘাটে চলাচলকারী কৃষকরা হ্যাঁ। অথবা রাস্তাঘাটে চলাচলকারী মানুষ ও ঘরে বসবাসকারী মানুষ সাপ সম্পর্কে কি ধরনের সতর্কতা নেবেন? হ্যাঁ, একদম খুব সুন্দর প্রশ্ন, খুব উপযুক্ত প্রশ্ন। বিশেষত আমি আগে চাষবাসের ব্যাপারটা বলি, কেন এখনকার কৃষক, এই সময়টা কৃষকরা মাঠে যাচ্ছেন চাষের কাজে, চাষের প্রয়োজনে। তো এখানে একটা লাঠি কিন্তু অবশ্যই হাতে রাখতে হবে। আর রাতের বেলা জমিতে যাওয়া, ধান জমিতে যাওয়াটা আমার মনে হয় এড়িয়ে চলাই ভালো। রাতের বেলা না গেলেও চলে। সুতরাং ভোর থেকেই আমাদের যাতায়াত শুরু করি আমরা সাধারণভাবে জমিতে চাষবাসের জন্য। হাতে একটা লাঠি রাখতে হবে এবং যাওয়ার সময় আপনি হাততালি দিলে কিন্তু সাপ শুনতে পাবে না, কেন সাপের কান নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। সাপের কানের ফুটোও নেই, সাপের কান নেই, সাপ শুনতে পায় না। তার কারণ হচ্ছে সাপের ওই ক্ষমতাটাই নেই, এবং ওর মস্তিষ্ক খুব ছোট, একটা মাছের ব্রেনের মতো, মাছের মস্তিষ্কের মতো, সাধারণ একটা সাইজের মাছের মস্তিষ্কের মতো ওর ব্রেন। সুতরাং ওই ব্রেনে অত ক্ষমতা নেই, ওই ব্রেনে ওরকম কোনো সেল নেই যে সেই সেল ওকে শুনতে, কোষ নেই যে সেই কোষগুলো ওকে শুনতে সাহায্য করবে। সুতরাং আমি হাততালি দিলে ও কিছু শুনতে পাবে না, হুট হাট হ্যাঁ হ্যাঁ করলেও ও শুনতে পাবে না। জলের আওয়াজ করতে হবে, পায়ে আমরা যখন যাচ্ছি তখন জলের যে কম্পন সেটা ও শরীর দিয়ে অনুভব করবে, এবং সেটা করতে হবে মানে লাঠি দিয়ে আওয়াজ করতে হবে, লাঠি দিয়ে জলেও আওয়াজ করতে পারি। আর ওই যে বললাম আগাছাগুলো এক জায়গায় ঢিপি করে রেখে দেওয়া হয়, ওর মধ্যে কিন্তু সাপ থাকে। সুতরাং ওই জায়গায় যদি আমাকে কাজ করতে যেতে হয়, তাহলে আমাকে ওইখানে লাঠি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেই ও কিন্তু দূরে সরে যাবে। ও কিন্তু ছুটে এসে মানুষকে আক্রমণ করতে আসবে না, সাময়িকভাবে হয়তো ফোঁসফাস করবে, একটু এগিয়ে এলো, কিন্তু ও সেই এলাকা ছেড়ে চলে যাবে। তো এইভাবে আমরা নিজেরাই অতি সাধারণ সতর্কতা নিলেই আমরা সাপের এই কামড় থেকে রেহাই পেয়ে যাব। এবারে ধরুন রাস্তাঘাটে দিনের বেলা বলুন বা রাতের বেলা বলুন, সচেতনতা সবসময় প্রয়োজন আছে। দিনের বেলা চন্দ্রবোড়া বিশেষ করে দেখা যায়, রাস্তার ধারে পুকুর পাড়ে বিশেষ করে ওরা উঠে আসে অনেক সময়। সুতরাং সেখানে একটু মানে সচেতন ভাবে চলাফেরা করলেই আমরা এই চন্দ্রবোড়ার এই যে কামড়ের ব্যাপারটা থেকে রেহাই পেয়ে যাবো। আর রাতের বেলা অবশ্যই টর্চ রাখতে হবে, এবং আবার ওই যে বললাম একটু পায়ের আওয়াজ করা, একটু লাঠি হাতে রাখা, যেখানে সাপের আনাগোনা বেশি আছে সেই এলাকায় একটা রাতের বেলা একটা লাঠি বা কিছু রাখলেন, কিংবা পায়ে একটু দুধদাম আওয়াজ করে করে চলে গেলেন যেখানটা সাপ আসে বলে মানুষ শুনেছে বা দেখা যায়, তাহলে কিন্তু সরে যাবে। ও কিন্তু ওখানে আপনাকে কামড়াবার জন্য বসে থাকবে না। সাপ স্বভাবভীতু প্রাণী, ও নিজে জানে ওর হচ্ছে দুর্বলতাগুলো। যেমন ধরুন সাপের চোখের দৃষ্টি হচ্ছে ছন্ন দৃষ্টি, ও মানে স্পষ্ট করে সোজা তাকিয়ে থেকে একটা স্থির জিনিসকে দেখতে পায় না, খুব আশা দেখে, কোনো কিছু না নড়লে ও কিন্তু দেখতে পায় না। সাপের কান নেই, শুনতে পায় না, নাকও নেই, নাকের ফুটো আছে, নস্ট্রিল আছে, কিন্তু নাকের ফুটোটা শুধুমাত্র নিঃশ্বাস প্রশ্বাস নেবার জন্য কাজে লাগে। তো সুতরাং এবং গন্ধ নিতে পারে না, সাপের গন্ধ নেবার জন্য মস্তিষ্কে কোনো সেল নেই। সুতরাং এখানে একটা দুর্বল প্রাণী, ওর হাত নেই, পা নেই, নাক নেই, চোখের দৃষ্টি ছন্ন দৃষ্টি, এবং ওর গন্ধ নেবার ক্ষমতা নেই, শোনার ক্ষমতা নেই। তো এইরকম একটা প্রাণীকে আমরা এত বড় একটা মস্তিষ্ক নিয়ে যদি ওই ক্ষুদ্র মস্তিষ্কের প্রাণীটাকে মেরে ফেলি, সেটা অত্যন্ত গর্হিত কাজ, এবং বন্যপ্রাণ সুরক্ষা আইন অনুযায়ী উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট হবেন যিনি করবেন, এবং তার বেশ কয়েক বছরের জেল হতে পারে। ঠিক আছে? সুতরাং সাপ নিজেও জানে তার দুর্বলতা, সেজন্য স্বভাবভীতু প্রাণী, ও সবসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ও তেড়ে মানুষকে আক্রমণ করতে আসে একমাত্র মৃত্যু ভয় পেলে, তখন খানিকটা তেড়ে এসেও সে কিন্তু আবার আত্মগোপন করার চেষ্টা করে। তো এই হেন একটা প্রাণীকে আমরা অতি সহজেই সাধারণ সতর্কতা। আচ্ছা, এবার একটি বিষয় আমাকে বলতে হবে, শুধু কৃষক কেন, আমাদের সাধারণ গৃহস্থ বাড়িতে কৃষক সহ আমরা বিভিন্ন মানুষ যারা বসবাস করছি, আমাদের বাড়িতে থাকি, তাদের জন্য একটা বিশেষ সতর্কতা রয়েছে। সেটা হচ্ছে যে রাত্রেবেলায় বিষধর সাপগুলো বিশেষত রাত্রেবেলায় বের হয়। চন্দ্রবোড়া অবশ্য দিনের বেলা রাত্রেবেলা উভয় সময় দেখা যায়। রাত্রেবেলা একটা ভয়ঙ্কর সাপের কথা আমি এই মুহূর্তে বলতে চাই এই সুযোগে সকলে জ্ঞাতার্থে, সেটা হচ্ছে কালাশ সাপ। কালাশ সাপকে সুন্দরবন এলাকায় কালাজ বলা হয়, এবং নর্থ বেঙ্গলের দিকে বলা হয় ডোমনাচিতি,
এবং আমাদের আশপাশে অনেকে শেকড় চাঁদা, শিওর চাঁদা বলে এটাকে, এই সাপটাকে বলে। আচ্ছা। এই সাপটা ফনাধারী নয়, এর কোনো ফনা নেই, এবং মাথার মানে ঘাড়ের বেশ কিছুটা পর থেকে একটা করে সাদা রিং কুচকুচে কালো শরীরের উপরে একটা সরু হয়, সাপটা লম্বা হয়, মোটামুটি 4 হাত লম্বা হতে পারে। হ্যাঁ, তো সেই রিং একটা একদম লেজ পর্যন্ত সাদা রিং, সরু সরু রিং, ঘন ঘন রিং একদম লেজ পর্যন্ত চলে যাবে, অথবা ডিপ চকলেট কালারের হয়, তাতে ওই সাদা রিং থাকবে একদম লেজ পর্যন্ত, ঘাড় থেকে কিছুটা পিছন থেকে শুরু হবে। এই সাপটা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বিষধর সাপ। এই হচ্ছে কালাচ, আপনি কেউ শেকড় চাঁদা, শিওর চাঁদা, ডোমনাচিতি ইত্যাদি এই নামে ডাকা হয়। এর মাত্র 1 থেকে 3 মিলিগ্রাম বিষে একজন সুস্থ সবল সাধারণ মানুষ তার মৃত্যু করবে। এবং এর থেকে বাঁচার সবচেয়ে ভালো রাস্তা হলো মশারি ব্যবহার। আমরা দেখেছি আমার এলাকার কাছেই একটি এরকম রুগী, সাপে কাটা রুগীকে ডাক্তারবাবুরা নিরলস পরিশ্রম করে অত্যন্ত চ্যালেঞ্জের সঙ্গে ট্রিটমেন্টটাকে চালিয়ে গেছিলেন এবং বাঁচিয়েছেন শেষ মুহূর্তে। ওকে 2 বার সাপে কামড়েছিল। এই কালার সাপের কামড়ের সম্বন্ধে একটু আমি বলতে চাই। কালার সাপের কামড় হচ্ছে অত্যন্ত মানে বিষ খুব সূক্ষ্ম, সরু, এবং কামড়ের দেখা গেছে কামড়ের 2-2.5 ঘন্টা পরে দাঁতের দাগই থাকে না। এই প্রসঙ্গে একটু, হ্যাঁ, দাঁতের দাগই থাকে না, এবং এর কোনো জ্বালা যন্ত্রণা হয় না, মিসমিস করে চুলকাবে। যদি কেউ মশারি নিয়ে ঘুমোচ্ছেন না, বা হচ্ছে মাটির দাওয়াতে বা মেঝেতে গরমের সময় একটা মাদুর নিয়ে, বালিশ নিয়ে, পাখা নিয়ে শুয়ে পড়েছেন, দেখা গেল ওকে কামড়ে দিয়েছে, উনি কিন্তু ঘুমের মধ্যে চুলকে বা মশা কামড়েছে বা কিছু একটা কামড়েছে ভেবে উনি কোনো সতর্কতা নিলেন না, বুঝতেই পারলেন না যে ওনাকে এরকম একটা মারাত্মক বিষধর সাপ কামড়ে দিয়েছে। তো এরকম ক্ষেত্রে কি হয়, আস্তে আস্তে শরীরে বিষটা ছড়িয়ে পড়লো। এখন এই সাপের কামড়ে লক্ষণটাই হচ্ছে যে কোনো বিশেষ কোনো লক্ষণ পাওয়া যাবে না, জ্বালা যন্ত্রণা হবে না, মিসমিস করবে, চুলকাবে, কিন্তু একটা খুব মানে গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে, এটা হচ্ছে পেটে অসহ্য ব্যথা করবে, মানে একবারে মানে ক্রনিক আমাশায়, মানে ভীষণ কষ্ট পাবে, মোচড় দিয়ে ব্যথা, এবং আস্তে আস্তে যত সময় যাবে তার চোখ ঢুলুঢুলু হয়ে আসবে, চোখের পাতা তুলতে পারবে না, ঘাড় ভেঙে যাবে, হালকা বমি হতে পারে। এই সমস্ত উপসর্গগুলো হচ্ছে কালাচের উপসর্গ। এবং এই কালাচ থেকে আমরা রেহাই পেতে গেলে আমাদের মশারি ব্যবহার করলেই আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া, যেটা এখন দেখছেন, এখন সরকার, পশ্চিমবঙ্গ সরকার বিশেষ সতর্কতা নিতে বলছেন সকলকে, এই ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো আমরা থেকে রেহাই পেয়ে যাবো। যদিও ডেঙ্গু মশা দিনের বেলা বের হয়, তবুও দিনের বেলা তো আমরা যদি এইরকম মশারি ব্যবহার করি শোয়ার সময় অন্তত, তাহলে আমরা অতি সহজে এগুলো থেকে এর থেকে রেহাই দিতে পারি। যাই হোক, আমি এই বিষয়ে একটু বলে দিই। এই যে কালাচ সাপের মানে ও তো ওইভাবে আমরা ওকে এটাকে ঠেকাতে পারি, কিন্তু কালাচ সাপ সম্বন্ধে মানুষের কিছু ভুল ভ্রান্ত বিশ্বাস আছে। যেমন বলে, এটা অনেকে বলে ঘাম চাটা, ওনাকে ঘাম চেটে খাওয়ার জন্য মানুষের শরীরের কাছে আসে। না, ভুল কথা সম্পূর্ণ। সাপ কোনো কিছু চেটে খেতে পারে না। সাপের জিভটা চেরা, ফলে কোনো কিছু লেহন করা বা চেটে খাওয়ার মতো ক্ষমতাই ওর নেই। তাছাড়া ফুসফুসে জোরও কম, ওই চেটে ভাবে খেতেও পারবে না। তো এবারে এটা সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস। তো কালাচ এটা সম্বন্ধে বললাম। এবারে আরো ধানের জমিতে কিন্তু কালাচ থাকে, কিন্তু এই বর্ষাকালে বিশেষ করে কেউটিয়া, মানে মনোক্লেট কোবরা, যেটাকে আমরা গ্রামীণ ভাষায় পদ্ম কেউটে বলি, কেউ বলেন আল কেউটে, কেউ বলেন কাল কেউটে, আর খরিশ গোবরো মানে ধানের জমি ছাড়াও আশপাশে থাকে, এরাও মনোক্লেট কোবরাও আশেপাশে থাকে। কিন্তু এই চাষের সময় দেখা যায় বেশিরভাগ মনোক্লেট কোবরা ওই আমাদের চাষের জমি বিভিন্ন আলের গর্ত থেকে উঠে আসে, হয়তো আলটা পুরোপুরি জলে এখনো ভর্তি হয়নি, একটু ভেড়ি আছে, সেই সব জায়গায় একটু উঁচু জায়গায় ওরা আশ্রয় নেয়। তো সেখান থেকে অতি সহজেই আমরা সতর্কতার কথা আগেই বললাম, আমরা সতর্কতা নিলেই ওর হাত থেকে আমরা সহজেই ওর কামড়ের হাত থেকে আমরা রেহাই পেতে পারি। ওর জন্য ওকে মারার দরকার নেই। এবারে আর একটা সাপ সম্বন্ধে আমি বলতে চাই, সেটা হলো চন্দ্রবোড়া। এই চন্দ্রবোড়া কিন্তু মারাত্মক উগ্র বিষধর সাপ এবং এ অনেক আক্রমণাত্মক। একে দেখে অনেকে অজগর ভেবে ভুল করেন, অজগর সাপ, নির্দিষ্ট সাপ, অজগরের বাচ্চা ভেবে অনেকে ওকে হ্যান্ডেল করতে যান, ওর কাছাকাছি চলে যান, এবং দেখা গেছে চন্দ্রবোড়া 2 বার থেকে 3 বার 2-3 ফুট পর্যন্ত লাফিয়ে কামড়াতে পারে। এরকম মারাত্মক যদি সেরকম আক্রমণ, হ্যাঁ মারাত্মক সেরকম আক্রমণাত্মক যদি হয়ে ওঠেও, তাহলে কিন্তু 2-3 ফুট করে 2-3 বার পর্যন্ত লাফ মেরে কামড়াতে পারে। আমার ক্ষেত্রেই হয়েছে, আমি সাপ উদ্ধার করতে গেছিলাম এক জায়গায়, ওই চন্দ্রবোড়া সাপ এরকম 2 বার লাফ মেরে আমার দিকে চলে এসছে লাফিয়ে। তো যাই হোক, তো চন্দ্রবোড়া সাপ সম্বন্ধে বলতে হবে, এর গাটা তো মানে চাকা দাগ থাকবে, অর্ধ চন্দ্রাকারে, হলুদ আর কালো অর্ধ চন্দ্রাকারে দাগ থাকবে, মুখটা থ্যাবড়া হবে, এবং এই একটা প্রেসার কুকারের সিটি যেরকম দেয় এরকম আওয়াজ করে। মানে ও
ওই আওয়াজ করে জানান দেয় আমার কাছে এসো না, আমি রেডি আছি আক্রমণ করার জন্য। মুখটাকে আচ্ছা। এস এর মতো করে পাকিয়ে থাকে, একদম মানে আক্রমণ করার জন্য রেডি হয়ে থাকে। তো এই আপনি দূরে সরে গেলেই হয়ে গেল, এবং ওকে একটু তাড়িয়ে দিলেন, হয়ে গেল। আর না হলে যদি আপনার ঘরের মধ্যে ঢুকে পড়ে, তাহলে যারা বনকর্মী আছেন, পশ্চিমবঙ্গ বন দপ্তরের অফিসাররা রয়েছেন, এবং আমাদের মতো যারা সাপকে ভালোবাসি, যারা উদ্ধার করেন সাপ, যারা বন দপ্তরকে দিয়ে আবার উদ্ধার করে, বা আমরা কোনো জায়গায় ছেড়েও দিতে পারি, তো সেইগুলো যারা করেন তাদেরকে খবর দিতে হবে। নিজেরা কখনো সাপ, এই বিষাক্ত সাপ বিশেষ করে নিয়ে নিজেরা নাড়াচাড়া করতে যাবেন না, ওকে উদ্ধার করতে যাবেন না। যারা এই বিষয়ে জানেন না তাদের আমি বিশেষ করে অনুরোধ করছি, কেন এটা একদম অত্যন্ত ভয়ঙ্কর একটা বিপজ্জনক কাজ। এবং আমরা যেটা করি, জীব বৈচিত্র্য রক্ষার জন্য সাপকে উদ্ধার করি এবং তাকে একটা সুরক্ষা দেওয়ার চেষ্টা করি। তার কারণ সাপ বিপন্ন প্রাণী হতে চলেছে, খুব শীঘ্রই দেখবেন হয়তো বিপন্ন তালিকায় চলে আসবে যদি আমরা সচেতন না হই। কেননা সাপ আমাদের, আগেই বললাম বন্ধু, আপনি জেনে রাখুন, সাপের বিষের যে ওষুধটা অ্যান্টিভেনাম সিরাম, কামড়ের যে নিরাময়ের যে ব্যবস্থাটা আছে, অ্যান্টিভেনিং সিরাম বা অ্যান্টিভেনাম সিরাম বলা হয়, এটা কিন্তু সাপের বিষ থেকেই তৈরি করা হয়। এটা গেল। এবারে উচ্চ রক্তচাপ, হার্টের বিভিন্ন ওষুধ তৈরি হয় এই সাপের বিষ থেকে, এবং আরো জীবনদায়ী বহু ওষুধ তৈরি হয়। সুতরাং সাপ আমাদের বিশিষ্ট বন্ধু। এবং দেখা গেছে একটা সমীক্ষায় যে বিশ্বের 30 থেকে 35% শস্য ইঁদুরে নষ্ট করে ফেলে। সেখানে সাপ একটা প্রকৃতির মধ্যে যে ভারসাম্য রক্ষা করার কাজটা অত্যন্ত ভালোভাবে করে, কেন সাপের প্রিয় খাদ্যই হচ্ছে ইঁদুর। তাহলে আমরা একটু আলোচনা থামিয়ে আমি বললাম যে আমাদের অনেক মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, সাপ কি মানুষের বন্ধু না শত্রু? তো আমরা তো আপনার আলোচনা থেকে কোনটা ধরে নেবো, আমরা কোন পথে আসবো? আমরা অবশ্যই সাপ আমাদের বন্ধু, এবং প্রকৃতিতে প্রত্যেকটা প্রাণের বাঁচার অধিকার আছে। আমরা মানুষ মনে করে কি, আমরা বিভিন্ন ল্যান্ড ল বানিয়ে নিয়েছি, কিছু জমি আইন বানিয়ে নিয়ে আমরা আমাদের সব জমি আমাদের নামে রেকর্ড করে নিয়েছি, আর সামান্য কিছু অভয়ারণ্য করে এইসব প্রাণীদের জন্য ছেড়ে দিয়ে আমরা মনে করছি অনেক কিছু প্রকৃতি রক্ষার কাজ করলাম। এটা নয়, সাপকে সাপের জায়গায় থাকতে দিতে হবে, আমাকেও আমার জায়গায় থাকতে হবে। এবার আমার জায়গায় যদি সাপ চলে আসে, আমার জীবনহানির সম্ভাবনা থাকে, অবশ্যই আমাকে সাপকে উদ্ধার করতে হবে কিংবা সাপকে সরিয়ে দিতে হবে। কিন্তু তাই বলে সাপকে মারবো না। তার কারণটা হচ্ছে, সাপ না থাকলে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে না, এবং সাপ যত শেষ হবে তত ইঁদুর বাড়বে, তত আমাদের কিন্তু ফসল নষ্ট হবে, ফসল হানি হবে, নানান রকম ক্ষয়ক্ষতির সম্ভাবনা বাড়বে। সুতরাং সব দিক থেকে বিচার করে দেখলে সাপ আমাদের প্রকৃত বন্ধুর কাজ করে। এবং কৃষকের জন্য বলছি, কৃষকরা খুব ভালো করে বোঝেন যে সাপ কতটা তাদের বন্ধু কাজ করে থাকেন। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই, এই সময় কৃষক বন্ধুরা অনেকে যারা চাষবাস করেন, তারা ওই চাষের জমিতে আটল পাতেন, ঘুনি পাতেন। এখন দেখুন, সাপের কিন্তু প্রিয় খাদ্য হচ্ছে ইঁদুর, মাছ, ব্যাঙ, এই ধরনের যে প্রাণীগুলো। তো সাপ মাছ খেতে সাধারণভাবে, ইঁদুর কমে যায় বর্ষাকালে, তো সাপ মাছ খেতে যেখান থেকে জল যাচ্ছে, যেখানে মাছ পায়, মাছেরা ওই জল যেখান থেকে যাচ্ছে ওখান থেকেই ওরা ধুনির মধ্যে ঢুকে পড়ে। সাপ অনেক সময় মাছ খাওয়ার জন্য গিয়ে ঢুকে পড়ে, আটকে পড়ে। এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে এগুলো মেরে ফেলে দেওয়া হয়, কিন্তু আমার এলাকায় বা বিভিন্ন এলাকায়, যে এলাকা আমি উদ্ধার করে আসি, সেখানে আমি অনেকক্ষণ ধরে প্রচার করি এগুলো নিয়ে, তো তারা মারেন না, আটকে রাখেন। এবার তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের মাছ ধরার তো অনেক পদ্ধতি রয়েছে। সমুদ্র, নদী থেকে শুরু করে মানুষ তো সর্বত্র তার আধিপত্য কায়েম করেছে। মাছ ধরার তো অভাব নেই মানুষের। সুতরাং আমরা একটু চাষের জমিতে কোথায় জল জমেছে, খানিকটা মাছ আছে, এগুলো সাপের জন্য আমরা ছেড়েই দিই না। আর যদি কেউ এই ধরনের না কথা মানতে পারেন, যে তার প্রলোভনে পড়ে মাছ পাওয়ার জন্য ঘুনি আটল পাতেন চাষের জমিতে, তার কাছে আমার বিনম্র অনুরোধ যে অবশ্যই সাপটিকে ওখানেই মুক্ত করে দিন। আপনি আটলের যে প্রান্তে বেঁধে রেখেছেন সেইটা খুলে দিয়ে সাপকে ওখানেই মুক্ত করে দিন। কেন আমরা খুব ভালোভাবে জানি, আমরা যখন সাপ উদ্ধার করছি, ওই সাপকে ওর পরিবার থেকে বিচ্ছিন্ন করছি। আমাদের যেরকম পরিবার পরিজন, বন্ধু বান্ধব আছে, সেরকম সাপেরও আছে। ওই সাপটাকে উদ্ধার করে নিয়ে গিয়ে অন্য কোনো জঙ্গলে যখন ছেড়ে দেওয়া হবে, তখন কিন্তু ওর বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, ওর প্রেমিক প্রেমিকা, এদের সব হারাবে। ওদেরও সংসার আছে, এটা আমাদের মানতে হবে। কাজে সাপকে, ওই সাপের যে সাধারণ বিচরণ ক্ষেত্র, যেটা আমাদের ঘরের বাইরে, ঘর থেকে অনেক দূরে, সেখানে সাপকে থাকতে দিতে হবে। সাপেরও প্রকৃতিতে বাঁচার পূর্ণ অধিকার আছে, ঠিক মানুষের মতো। এই জায়গাটা আমরা কিছুতে মানুষেরা অধিকার ছাড়তে চাই না। আমরা একাধিপত্য কায়েম করেছি জবরদস্তি করে, জোর জবরদস্তি। এটা আমরা প্রায় দেখি যে ধরুন এই সময় মানে বর্ষা ঋতু চলছে, মাঠে ধান রোপণ হয়েছে,
তো চাষিরা ধান রোপণ করতে যাক বা আটলটা দেখতে যাক কতটা মাছ পড়েছে কিনা, গিয়ে দেখলো হয়তো একটা সাপ পড়েছে বা সাপ তেড়ে আসছে, ব্যাস সেই চাষি ভাই হয়তো হাতে কাস্তে বা বর্ষা থাকলো, ব্যাস সঙ্গে সঙ্গে সেই কাস্তেটা দিয়ে বা বর্ষাটা সেই সাপের গায়ে চালিয়ে দিল, সাপটাকে টুকরো করে দিল। হ্যাঁ, মানে কি নির্মম ভাবে, হয়তো নির্মম আমি বলছি, এবং হয়তো সেই ভয়ে মানুষ, সেই চাষি বন্ধু হয়তো ভয়ে বা সাধারণ মানুষ ভয়ে হয়তো সেটাকে আত্মরক্ষার তাগিদে হয়তোটা করেছে। কিন্তু সেক্ষেত্রে আপনারা কি বলবেন বা কি পদক্ষেপ নেবেন? দেখুন, আমি আগেও বলেছি, এখনো বললাম, সাপকে প্রকৃতিতে তার অধিকার নিয়ে বাঁচতে দিতে হবে। সাপ আমাদের শত্রু নয়। ওর মস্তিষ্ক একটা ছোট্ট মস্তিষ্ক, এবং ওর নানা রকম দুর্বলতা, বললাম, কান নেই, ওর চোখে ছন্ন দৃষ্টি, ভালোভাবে দেখতে পায় না, ওর কান নেই, ওর নাক নেই, ওর হাত পা নেই, একটা লম্বা শরীর, হিলিলে শরীর। শুধুমাত্র বিষধর সাপের ক্ষেত্রে দুটো বিষ দাঁত আছে। আর শুধু বিষধর সাপ নয়, নির্বিষ সাপগুলোকেও, যেমন এই দাঁড়ার সাপগুলোকে এলাকায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মারছে বাচ্চারা, খেতে মেরে দিচ্ছে। তার বাবা মা মানে হাসি মুখে, মানে উজ্জ্বল মুখ নিয়ে বলছে, আমার মানে বীরত্বের কাজ করেছে ছেলে মেয়ে, আমার ছেলে একটা সাপ মেরে দিল, জানো, মানে কি বিশাল কাজ করেছে। এই ধারণাটা পরিবর্তন করুন। ছেলে মেয়েদের মধ্যে, স্কুলে, কলেজে, সর্বত্র একটা একটা সাপের প্রতি প্রেম গড়ে তুলতে হবে। প্রকৃতির প্রত্যেকটি প্রাণীর প্রতি যেরকম প্রেম থাকা উচিত আমাদের। প্রেম মানে কি? প্রেম, ভালোবাসা, এটা কি? এটা কিছুই নয়। সেই প্রাণীটাকে সুরক্ষা দেয়া, তাকে ভালোভাবে থাকতে দেওয়া, প্রকৃতি তার অধিকার যাতে হরণ না হয় সেই ব্যবস্থাটা করা, এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এবং সাপকে কখনোই মারা যাবে না, সাপকে কখনো মারার প্রয়োজনও পড়ে না। আমি এই মুহূর্তে একটি কথা বলে দিই, যদি ঘরের মধ্যে, আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমি বাঁ দিকে যেতে পারবো না, ডান দিকে যেতে পারবো না, পিছনে দেওয়াল, সামনে সাপ, এমত অবস্থায় আমি নড়লেই কামড়াবে, তখন আমি, আমার সাজেশন এখানে যে আপনি সমস্ত সাহস সঞ্চয় করে একদম স্থির থেকে যান, একদম কোনো রকম নড়াচড়া করবেন না। দেখবেন সাপ কিছুক্ষণ পরে মাথা নিচু করে অন্য জায়গায় সরে চলে গেল। বুঝতে পেরেছেন তো? সুতরাং এগুলো। আর একটা, আপনি যে সাবধানতার কথা বলছিলেন, সে প্রসঙ্গে আমি যে বলতে চাই, সেটা হলো গিয়ে, আগে তো বললাম মশারি এবং লাঠি টুকে চলা, টর্চ নিয়ে ব্যবহার করা, এগুলো। এবারে ঘরের আশপাশটা, জঙ্গল যদি থাকে, গাছপালা যদি থাকে, মানে অপ্রয়োজনীয়, তবে এ প্রসঙ্গে বলবো, জঙ্গলও অপ্রয়োজনীয় নয়। জঙ্গল প্রচুর পরিমাণে গ্যালন গ্যালন অক্সিজেন দেয়, বিনা প্রয়োজনে জঙ্গলও কাটা যাবে না। কিন্তু একদম গ্যালন গ্যালন অক্সিজেন আমরা ফ্রিতে পাচ্ছি, তো আমরা বুঝতে পারছি না এই জঙ্গলগুলো হয়ে রয়েছে, ছোট ছোট জঙ্গল, এগুলো কি গুরুত্ব, এগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছি আমরা কিনা অক্সিজেনটা, কাজে এর কোনো গুরুত্ব নেই। সুতরাং আমার বক্তব্য হলো, বিনা প্রয়োজনে জঙ্গল কাটা যাবে না। শুধু আমাদের আবাসস্থলের আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং সেখানে রাখলে, এবং সেখানে কি দেখা যায়, সাপ যেহেতু গন্ধ নিতে পারে না, ও যদি আপনি কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দেন, ও গন্ধই তো পাবে না। এবং আমি নৃশংস দৃশ্য, আমার বলতে গেলে খুব কষ্ট লাগছে, আমি এরকম সাপ উদ্ধার করতে গিয়ে দেখেছি কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছিল, এটা তারা আমাকে আগে থেকে জানায়নি, গিয়ে দেখছি যে তার পেটের চামড়া ফেটে গিয়ে নাড়ি বুড়ি পর্যন্ত বেরিয়ে পড়েছে ওই কার্বলিক অ্যাসিডে উঠে গিয়ে, কারণ ও তো গন্ধ নিতে পারে না, ওখানে যে কার্বলিক অ্যাসিড আছে ও তো বুঝতে পারছে না। যারা এই ঘরের ধারপাশে, ঘরের আশপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখছেন, তাদের উদ্দেশ্যে আমি একান্ত প্রার্থনা জানাচ্ছি, এইভাবে এই বিপন্ন প্রাণটাকে নষ্ট হতে দেবেন না। আমাদের আশপাশে নির্বিষ সাপ বেশি দেখা যায়, তবে এখন নির্বিষ সাপও তো সংখ্যায় কমে যাচ্ছে। আপনি বলুন না, কজন যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনার এলাকায় আপনি কটা সাপকে ঘুরতে দেখেন? অনেক সাপ সংখ্যায় কমে যাচ্ছে। তার উপরে মানুষের এই অবিমিশ্রকারিতা, এই যে মানে অত্যন্ত একটা হঠকারী সিদ্ধান্ত সাপ মারার, কি বিষধর কি নির্বিষ সাপগুলো তো আরো অসহায়, ওদের বিষ দাঁতও নেই, ওদেরকে অতি সহজেই মেরে ফেলা যায়। যেন মানুষ মনে করছে এদের প্রকৃতিতে থাকতে যাবে না, সাপ থাকলে আমরা যে থাকবো, সাপ থাকবে না। একদম আমরা লক্ষ্য করছি আমাদের আগের বাড়ির আশেপাশে যেটাকে হেলে সাপ বলতো, ডাঁড়া সাপ বলতো, সেগুলো দেখাই যায় না, অনেক কমে যাচ্ছে। এবং এই লাউডগা সাপ, তারপরে এখন এমনকি আমরা দেখেছি ওই যে কালনাগিনী যেটাকে বলা হয় না, ওই কালনাগিনী সাপ দেখবেন দুধের আলতা রঙের হয়, ওখানে লাল লাল টিপ টিপ থাকে, মুখের দিকটা একটু সাদা সাদা ডোরা থাকে। এই সাপটাকে অনেকে কালনাগিনী এর নামটা কোনো কাল বা মানে বিধ্বংসী কোনো ব্যাপারই এর মধ্যে নেই। এই অতি ক্ষীরবিষ সাপ, একদম মানে কষের দিকে একটা ছোট ছোট দুটো বিষদাঁত থাকে। এই সে বিষদাঁতে আমাদের কোনো ক্ষতি হবে না, কামড়ালেও, যদি কামড়েও দেয় ও কামড়ায় না মানুষকে, তাহলেও তার কোনো ক্ষতির সম্ভাবনা নেই। কিন্তু এই ঘরে ঢোকে টিকটিকি খেতে, ছোট ছোট ছিটকে না বলা হয় যেগুলো, মানে ইঁদুরের ছোট ছোট প্রজাতিগুলো, ইঁদুরের সেই ছোট প্রজাতিগুলো খেতে ঢোকে সাধারণভাবে। তো একে তাড়িয়ে দিলে এমনিতেই চলে যাবে, হয়তো তো আবার ফিরে আসবে, আসুক, আছে তো কি আছে, কি আছে, তো আমার কোনো ক্ষতি করছে না। ঘরের মধ্যে টিকটিকি তো থাকে, ঘরের মধ্যে তো আরশোলাও থাকে অনেক সময় দেখা যায়। তো এই সব কিছুকে কি আমরা ধ্বংস করে ফেলবো, মেনে ফেলবো?
এটা হতে পারে না। তো আমি আরো কয়েকটি কথা বলতে চাই এই সাপের সুরক্ষার ব্যাপারে। আমরা সাধারণভাবে একটা কথা বলে থাকি যে ব্লিচিং পাউডার, এখন এ বিষয়ে কোনো স্বীকৃত তথ্য বা তত্ত্ব নেই, প্রমাণিত কোনো তথ্য নেই যে সাপ ব্লিচিং পাউডার দেখলে চলে যাবে। কিন্তু সাধারণভাবে দেখা যায় যদি ঘরের চারপাশে, বিশেষত বর্ষাকালে আমরা যদি একটু করে ব্লিচিং পাউডার ছড়িয়ে রেখে দিই, ঘরের ভেতরে কোনো কোনো জায়গায় অল্প অল্প করে ব্লিচিং রেখে দিই, তাহলে কিন্তু দেখা যায় যে সাপ ওই সমস্ত জায়গায় যায় না, মানে যেত সেই জায়গাগুলো যদি আমরা রেখে দিই। আর একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই সাপ সম্পর্কে সতর্কতা নেবার, সেটা হচ্ছে যাদের, এখন তো অনেকের মাটির বাড়ি তো অনেকের নেই, অধিকাংশ বাড়ি কোটা হয়ে গেছে, তবুও এখনো গ্রামেগঞ্জে কিছু কিছু মাটির বাড়ি রয়েছে এবং কৃষক সম্প্রদায়ের মধ্যে মাটির বাড়িতে অনেকেই পছন্দ করেন থাকতে। তো সেই সমস্ত মাটির বাড়িতে যে গর্তগুলো আছে, সেই গর্তগুলো অবশ্যই বুঝিয়ে দিন। আপনার ঘরের ভিতরে কোনো গর্ত থাকতে দেবেন না, সেটাকে বুঝিয়ে দিন। এমনকি দেখা গেছে সিমেন্টের ঘর বাড়ি, তাতেও কিন্তু ওই বললাম না, সিমেন্টের তলাতেও ইঁদুর ফুটো করে দেয়। সেই সমস্ত গর্তগুলোকে বন্ধ করে দিলে সাপ ওখানে থাকবে না। আপনার মানে ঘরের মধ্যে থেকে সাপের কামড়ে বিপদের সম্ভাবনা নেই। কেননা ঘরের মধ্যে থেকেও কিন্তু প্রচুর ঘটনা ঘটে। যেমন ধরুন, সাপ খাদ্যের সন্ধানে এসে আপনার ঘরের কোনো আসবাবপত্রের নিচে ঢুকে গেছে, আপনি এবারে জানেন না সেটা, আপনি ওর সামনে দিয়ে যখন পা দিয়ে হেঁটে পা বাড়ি হেঁটে যাচ্ছেন, পা ফেলছেন, তখন ও ভাবছে ও আক্রমণ করতে আসছে, ও কিন্তু ওই লুকোনো জায়গা থেকে মুখটা বার করে হঠাৎ কামড় দিয়ে দিল। এগুলো ঘটবে। তাহলে সাপের ঘরে ঢোকাটাকে যদি আপনার ঘরে ঢোকা বন্ধ করতে চান, তাহলে আপনি আগে ঘরের গর্তগুলো বন্ধ করুন। সাপ মেরে কিছু হবে না, সাপ মারবেন কেন? সাপের ঢোকাটা বন্ধ করে দিন, গর্তগুলো বন্ধ করে দিন, ঘরের আশপাশটা একটু পরিষ্কার করে চলে রাখুন, একটু ব্লিচিং ছড়িয়ে রাখুন, এই সমস্তগুলো করুন, ব্যাস। এতেই কিন্তু দেখবেন সাপ থেকে আপনি রেহাই পেয়ে গেছেন। সাপের মানে এই যে আক্রমণের প্রবণতা আছে, মৃত্যু ভয় পেয়ে যে আক্রমণ করে, সেই ব্যাপারটা আর ঘটছে না, আপনি রেহাই পেয়ে গেলেন। সুতরাং সাধারণ সতর্কতা যদি আমরা নিই, তো সাপকে মারার কোনো প্রশ্নই নেই। সাপকে সাপের জায়গা থাকতে দিন। মানে আমরা যত ওইসব ঘূর্ণি আটলে করে নিয়ে এসে এলাকায় ছেড়ে দেবো, তত তো এলাকায় ঢুকে পড়বে সাপ, মানুষের বসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়বে। সুতরাং সাপের সাধারণ জায়গাতে থাকতে দিন, তার সাধারণ পরিবেশে, তার নিজের পরিবেশে থাকতে দিন। তাহলেই দেখবেন আমরা সাপের হাত থেকে, ওই যে আক্রমণের হাত থেকে আমরা রেহাই পেয়ে যাব। তো তাহলে আচ্ছা, আপনারা যে পুকুরে যে মাছকে সেখানে সাপ নষ্ট করে, ক্ষতি করে? আচ্ছা, এই প্রসঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখুন, মাছের আবাসস্থল হচ্ছে জলাশয়, সে নদী বলুন, সমুদ্র বলুন, ধানের জমি বলুন, কিংবা পুকুরের প্রশ্নটা করেছেন, আমি বলি। এবারে যে কোনো জলাশয়ের ক্ষেত্রেই মাছ যেখানে থাকে, মাছের কিন্তু রোগ হয়। আমাদের যেরকম অসুখ হয়, মাছেরও অসুখ হয়। আমরা সবসময় মাছের ট্রিটমেন্ট করতে পারি না, মাছগুলোকে চিকিৎসা করতে পারি না। এর ফলে কি হয়, বেশ কিছু মাছ অসুস্থ হয়ে পড়ে এবং এই অসুস্থ মাছগুলো কিন্তু দুর্বল হয়ে পড়ে। এই মাছগুলোকেই সাপ খেতে পারে। আপনি 100% নিশ্চিত করে আমি বলে দিচ্ছি যে এই যে সাপ পুকুরে যেগুলো থাকে, এরা যে মাছগুলো খায়, এরা সব অসুস্থ মাছ অধিকাংশই। দু একটা হয়তো কখনো ধরতে পারে, সুযোগ বুঝে কোনো আটকা পড়ে গেছে, সেগুলো সুস্থ মাছকে ধরে। কিন্তু সাধারণভাবে এই যে গোসাপগুলো পুকুরের নামে, আমরা একদম তাড়াই না ওদের। কেন, ও কিন্তু আমি নিজের চোখে দেখেছি, মাছ ছাড়ার পরে মাছ ভেসে উঠেছে, একটু পচে গেছে, ও গিয়ে সেগুলো খেয়ে নিচ্ছে। এই প্রকৃতির যে ভারসাম্য, প্রকৃতি অসাধারণভাবে এই ভারসাম্য রক্ষা করে। ওই জলের পরিচ্ছন্নতা এবং এই যে জলে রোগ ছড়ানোর ব্যাপারটাকে কিন্তু এই সাপ, গোসাপ এরা কিন্তু বাঁচিয়ে দেয়। এরা কিন্তু এই অসুস্থ প্রাণীগুলো, অসুস্থ মাছগুলোকে খেয়ে নিয়ে পরোক্ষে আমাদের বন্ধুর কাজ করে। এখানে কোন রকম মাছ খেয়ে শেষ করে ফেলার কোনো প্রশ্ন নেই। সাপ খেতে পারে না। মাছ, সুস্থ মাছ যখন জলে থাকে, তখন তাকে আক্রমণ করাটা এত সহজ কাজ নয়। সাপের সে ক্ষমতা নেই, জলের মধ্যে ওরকম তীব্র গতিতে ছুটে যাওয়ার ক্ষমতা নেই, ওর ফুসফুসও দুর্বল। সুতরাং ওইভাবে সম্ভব না। আর সাপ জলচর নয়, জলচর কিছু কিছু সাপ আছে, সামুদ্রিক সাপ আছে, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু এখানে আমাদের সাধারণ পুকুরে বা চাষের জমিতে, নদীতে যে সমস্ত সাপগুলো আমরা যেগুলো দেখি, এরা হচ্ছে আমাদের উপকারী করে, অপকারের কোনো প্রশ্নই নেই। এখন শুনবো বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর একটি গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে।
বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে। সাপ খেলা দেখবি যদি আয় রে শোনাবো, সাপ খেলা দেখবি যদি আয় রে শোনাবো। এমনি খেলা সাপের খেলা দেখেনি তো কেউ, এমনি খেলা সাপের খেলা দেখেনি তো কেউ। সাপ খেলা দেখবি যদি আয় রে শোনাবো, সাপ খেলা দেখবি যদি আয় রে শোনাবো। এ তো গেল সাপ খেলার কথা। এবার সর্প যে কিষাণ বন্ধু, সে কথা সুরে সুরে গিয়ে শোনাই। সাপ মানুষের নয় রে শত্রু, নয় রে ভয়ঙ্কর। সাপ মানুষের নয় রে শত্রু, নয় রে ভয়ঙ্কর। বাস্তুতন্ত্র রক্ষা করে, বাস্তুতন্ত্র রক্ষা করে, নির্বিষ বিষধর। সাপ মানুষের নয় রে শত্রু, নয় রে ভয়ঙ্কর। কৃষকের বন্ধু সাপ চাষের করে যে উপকার। ইঁদুর খেয়ে শস্য বাঁচায়, তুলনা নাই তার। কৃষকের বন্ধু সাপ চাষের করে যে উপকার। ইঁদুর খেয়ে শস্য বাঁচায়, তুলনা নাই তার। ডাল সর্ষে ধান গম গর্তে রাখে ভরে, অনেক ক্ষতি করে ইঁদুর, ফসল নষ্ট করে। প্রিয় খাদ্য ইঁদুর, সর্প খাচ্ছে সারা বছর। প্রিয় খাদ্য ইঁদুর, সর্প খাচ্ছে সারা বছর। সাপ মানুষের নয় রে শত্রু, নয় রে ভয়ঙ্কর। তাছাড়া কীট পতঙ্গ খায়, ফসল নষ্টকারী। কৃষি ক্ষেত্রে প্রহরারত সর্প যে বিষধারী। তাছাড়া কীট পতঙ্গ খায়, ফসল নষ্টকারী। কৃষি ক্ষেত্রে প্রহরারত সর্প যে বিষধারী। সাপের মতো বন্ধুর তরে সমৃদ্ধ কিষাণ। সাপের মতো বন্ধুর তরে সমৃদ্ধ কিষাণ। কৃষি ক্ষেত্রে বিশ্বহরির অনেক অবদান। সর্প ধ্বংস করো না কো, তুলনা তার নাই। সর্প ধ্বংস করো না কো, তুলনা তার নাই। জীবন দায়ী নানান ঔষধ, সাপের থেকে পাই। জীবন দায়ী নানান ঔষধ, সাপের থেকে পাই। সর্পদংশের একমাত্র অ্যান্টিভেনাম সিরাম। সাপের বিষ থেকেই তৈরি হচ্ছে যে অবিরাম। সর্পদংশের একমাত্র অ্যান্টিভেনাম সিরাম। সাপের বিষ থেকেই তৈরি হচ্ছে যে অবিরাম। সাবধানতা নিও বন্ধু পথে ঘাটে মাঠে। সাবধানতা নিও বন্ধু পথে ঘাটে মাঠে। অন্ধকারে পথ চলতে আলো রেখো হাতে। অন্ধকারে পথ চলতে একটা আলো রেখো হাতে। কীটনাশক প্রয়োগের সময়, কীটনাশক প্রয়োগের সময় সতর্কতা অধিক।
কীটনাশক প্রয়োগের সময় সতর্কতায় অধিক, নজর রেখো লাঠি মেরে পাটি ফেলো সঠিক। সাবধানতার বিকল্প আর কোনো পন্থাই নাই, সাবধানতার বিকল্প আর কোনো পন্থাই নাই। একটা কথা স্মরণ রেখো, ভুল যেন না হয়, ওঝা গুণিন ঝাড়ফুঁক জড়ি একেবারে নয়। একটা কথা স্মরণ রেখো, ভুল যেন না হয়, ওঝা গুণিন ঝাড়ফুঁক জড়ি একেবারে নয়। সর্পদংশন হলে মাত্র 100 মিনিট সময়, সর্পদংশন হলে মাত্র 100 মিনিট সময়। এর মধ্যেই হসপিটালে, এর মধ্যেই হসপিটালে দ্রুত যাওয়া চাই, এর মধ্যেই হসপিটালে দ্রুত যাওয়া চাই, এর মধ্যেই হসপিটালে দ্রুত যাওয়া চাই। এতক্ষণ আমরা শুনলাম বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর একটি গান। সহযোগিতায় ছিলেন পূর্বাশা সামন্ত। সময় একদমই কমে আসছে সমরেন্দ্র বাবু, তো হ্যাঁ, বলুন, আপনি বলুন। আপনি কি বলবেন যে মানুষ তাহলে সাপ সম্পর্কে মানে ছোট্ট করে আপনি সাপ সম্পর্কে অ্যাওয়ারনেস বলতে কি বলবেন? হ্যাঁ, এবার হচ্ছে আমি একটু বলে দিই তাহলে। সাপের আমাদের প্রায় 95%, 90 থেকে 95% সাপই নির্বিষ সাপ, এবং সেগুলো টোটাল সাপের সংখ্যা দ্রুত কমছে। আমরা এই জনসচেতনতার মাধ্যমে, সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে, আমি নিজে দেখেছি যে বন দপ্তরের লোকজনগুলো, মানুষেরা, কর্মচারীরা, অফিসাররা বোঝাচ্ছেন মানুষের মধ্যে। আমরাও সচেতনতা ছড়াই যে সাপ মারা যাবে না। এইসব কাজের ফলে কিন্তু সাপের সংখ্যা কিছু কিছু করে ধীরে ধীরে বাড়ছে, এবং সাপ মারাটা প্রায় বন্ধ হয়ে গেছে। আমি যে সমস্ত এলাকায় যাই সেখানে কেউ সাপ মারে না, আমাকে কল করে, আমার পক্ষে সম্ভব হলে যাই, নাহলে বন দপ্তরের যে সমস্ত অফিসাররা রয়েছেন তাদেরকে আমি ফোন করি, তারা এসে উদ্ধার করেন। তো মানে সাপের বিষয়ে যেটা আমি বলতে চাচ্ছি যে অধিকাংশ সাপই তো নির্বিষ। তাহলে বিষধর সাপ কোনগুলো? আমাদের এলাকায় শঙ্খচূড় দেখতে পাওয়া যায় না, শঙ্খচূড় সাপটা একটু পাহাড়ি এলাকায় থাকে। আমাদের এখানে মূলত চন্দ্রবোড়ার কামড়টা বেশি হয়, আর মনোক্লেট কোবরা এবং গোকরো থেকে মনোক্লেট কোবরাটা আমাদের এলাকায় খুব বেশি পাওয়া যায়। মানে যেটা স্পেকটাকেল কোবরা, পিছনে যেটা ওই একটা দাগ থাকে চশমার মতো, কেউ বলেন গরুর খুরের মতো দাগ থাকে, এটাকে গোকরো বলা হয়। হ্যাঁ, এই সাপগুলো আমাদের এলাকায় একটু কম, তুলনামূলকভাবে মনোক্লেট কোবরা অনেক বেশি, চন্দ্রবোড়া অনেক বেশি। তাহলে আমাদের এখানে চন্দ্রবোড়া, কালাচ অনেক বেশি। কালাচ, চন্দ্রবোড়া, মনোক্লেট কোবরা মানে যেটাকে পদ্মকেউটে, কালকেউটে, আলকেউটে বলা হয়, আর গোকরো। এই তো 4টে সাপ। এই 4টে সাপের দেখা কজন পান আমাকে বলুন? খুব কমই এদের দেখা মেলে। কি বলছেন? একদম খুব কমই এদের দেখা মেলে। কেন? এদের সঙ্গে আমাদের দেখাশোনা খুব কম, এবং আচমকাই ঘটে যায়। সেই যে সামান্য সংখ্যক বিষাক্ত সাপগুলো রয়েছে প্রকৃতিতে, যারা আমাদের প্রকৃত বন্ধুর কাজ করছে, তাদেরকে ওই দেখা মাত্র মেরে ফেলা, এটা যে অত্যন্ত গরিত কাজ। আইনের কথা ছেড়ে দিলাম, আপনার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন, মনুষ্যত্বের বিচারে এটা একটা ভয়ঙ্করতম অপরাধ। এটা কখনোই করা যাবে না। এইবারে সাপে কামড়ালে আমরা কি করব? আমি এ বিষয়ে একটুখানি সাধারণভাবে একটু কথা বলে নিই কয়েকটা। কালার সাপের কথা বলে দিয়েছি, আগেই বলে দিয়েছি, 1 থেকে 3 মিলিগ্রাম বিষে মানুষ মারা যায়। চন্দ্রবোড়ার ক্ষেত্রে 42 থেকে 45 মিলিগ্রাম বিষ লাগে, এবং বিষ দাঁত এদের অনেক বড়, এবং এরা মানে বিষ ঢালেও প্রচুর। এবং আরেকটা কথা কি জানেন? এই ড্রাই বাইট হয় না, চন্দ্রবোড়ার কোনো ড্রাই বাইট হয় না। কেউটের ক্ষেত্রে, কোবরার ক্ষেত্রে কিন্তু ড্রাই বাইট হয়। ওরা যে সবসময় কামড়ালি যে বিষ ঢালবে তা কিন্তু নয়, কেননা এই সাপের বিষটা কিন্তু অত্যন্ত মূল্যবান। সাপের বিষ অত্যন্ত মূল্যবান, কেন? ওটা ওর এনজাইম, হজমিকারক। অর্থাৎ যে খাদ্যটাও শিকার করছে, সেই খাদ্যটাকে যখন ও কামড়ালো, তখন ওই বিষ ওর প্রে বা শিকারের মধ্যে প্রবেশ করালো বিষটা। ওই বিষটা ওর শরীরের মধ্যে ছড়িয়ে গেল, এবার গিলে খেলো, এবারে ও শরীর থেকে কিছু নির্গত করলো, আর ওই সাপের এই মানে শিকারের শরীরের মধ্যে যে বিষটা প্রয়োগ করেছিল ওটা উৎসেচক, চাকর হজম করাবে। এইভাবে ও সাপ হজম করে, ও তো কেটে কুটে খেতে পারে না, হজম করে। সুতরাং অনেক ক্ষেত্রে দেখা যায় সাপ কামড়ালো কিন্তু মানুষ মারা গেল না। এই ক্ষেত্রগুলোতে কিন্তু আমাদেরকে
মানে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আমাদেরকে অ্যান্টিভেনাম সিরাম নেওয়ার জন্য নিকটবর্তী হেলথ সেন্টার বা হসপিটালে যেতে হবে, যেখানে অ্যান্টিভেনাম সিরাম পাওয়া যাবে, অ্যাড্রিনালিন পাওয়া যাবে, এরকম আরো কয়েকটি ওষুধ রয়েছে, সেগুলো পাওয়া যাবে। এরকম একটা জায়গায় আমাদের যেতে হবে। এখন এবারে শাঁখামুটি সাপ সম্বন্ধে আমার বলা হয়নি, একটুখানি বলে রাখতে হবে। এই শাঁখামুটি সাপ যদি কারোর এলাকায় থাকে তো ওকে কখনোই এলাকা ছাড়া হতে দেবেন না, মারার কথা ছেড়ে দিন। ও আরো বড় বন্ধু, তার কারণ ও মিডনাইটে বেরোয়, মাঝরাত্রে বেরোয়, এবং মাঝরাত্রে বেরোনোর সাপগুলোর হচ্ছে প্রিয় খাদ্য। এই যে প্রকৃতি, দেখুন আমি বারবার বলছি, প্রাকৃতিক ভারসাম্য আমাদের রক্ষা করতে দিতে হবে। আমাদের কিচ্ছু করতে হবে না, আমরা এই যে মারাগুলো বন্ধ করি, মানুষের যে অন্যায্য অধিকার বোধ এটাকে যদি সংকুচিত করি, তাহলে কিন্তু প্রকৃতি নিজেই নিজের ভারসাম্য রক্ষা করে নেবে। আমরা এই কালাজগুলো বাড়ছে কেন? শাঁখামুটি আমরা মেরে ফেলছি। কেন শাঁখামুটি মেরে ফেলছি জানেন? শাঁখামুটি সাপটা সম্বন্ধে বলি। ত্রিভুজাকৃতি, পিঠের দিকটা ত্রিভুজের যদি মধ্যমা মানে একদম উপরিপ্রান্ত ধরা হয়, ট্রায়াঙ্গুলার শেপের হবে, এবং কালো আর হলুদ, একদম ইয়েলো আর কালো চওড়া চওড়া ব্যান্ড সারা শরীরে। এই সাপটা 1000 বার যদি ওর গায়ে পা তুলে দেওয়া হয়, বা কোনো কারণে ওর মুখের সামনে আমরা চলে আসি, ও 1000 বারে একটা বাইট হয়, কামড়ায় না বললেই চলে। ওর কোনো কামড়ের কোনো ঘটনাও আপাতত আমাদের সামনে নেই। এই সাপটাকে মানুষ আরো বেশি করে মেরে ফেলছে, এবং যেই মেরে ফেলছে কালাজ বাড়ছে। কেননা ওর প্রিয় খাদ্যই তো কালাজ, চন্দ্রবোড়া, গোখরো, কেউটে, এগুলোকে বেশি খায়, এগুলোকে খায়ও। তো সেই আমরা যদি শাঁখামুটি এবার হত্যা করতে শুরু করি, কালার সংখ্যা বাড়বে, এবং সেটাই হচ্ছে সুন্দরবন এলাকা বিশেষ করে, এটাই হচ্ছে। তো এবারে আমার যেটা ছিল, সাপে কাটলে আমরা কি করব? সাপে কাটলে প্রাথমিক চিকিৎসা যেটা, আমরা তো ডক্টর নই, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে ওই রোগীটাকে প্রথম সান্ত্বনা দিতে হবে, ওকে উত্তেজিত হতে দেওয়া যাবে না। লক্ষ্য করতে হবে সাপের কামড়ের চিহ্ন। যদি দেখা যায় 1 ফিট দূরত্বে 2টো দাগ আছে, তাহলে জানবেন আপনি নিশ্চিত যে না কোনো বিষধর সাপ কামড়েছে। এবং যদি দেখা যায় অন্য আরেক জায়গায় আরো 2টো কামড়ের দাগ আছে, তাহলে অবশ্যই জানুন সেটা বিষাক্ত সাপটা 2বার কামড়েছে। রুগীকে জিজ্ঞাসা করলেই রুগী বলে দেবে হ্যাঁ আমাকে 2বার কামড়েছে। এটা কিন্তু বিষধর সাপের কামড়ের লক্ষণ। আর যদি অর্ধচন্দ্রাকারে অনেকগুলো দাঁতের দাগ থাকে এক জায়গায়, রুজিয়ে রক্ত পড়ছে, সেগুলো কিন্তু হচ্ছে নির্বিষ সাপের কামড়ের লক্ষণ। তাহলে বিষধর সাপের কামড় হোক আর নির্বিষ সাপের কামড় হোক, আপনাকে কিন্তু হাসপাতালে যেতেই হবে। নির্বিষ সাপের কামড় হলেও কিন্তু আপনাকে অ্যান্টিভেনিন সিরাম নেওয়ার দরকার নেই, কিন্তু আপনাকে টিটেনাস টক্সাইড ইনজেকশন নিতে হবে, একটু ওখানে ওষুধপত্র লাগাতে হবে ক্ষতস্থানে, তাহলে আমাকে হাসপাতালে যেতেই হবে। কিন্তু এবারে বিষধর সাপের জন্য বিশেষ যে জরুরি যে বিষয়গুলো সেগুলো বলছি, সেটা হচ্ছে যখনই আমি দেখলাম বিষধর সাপের কামড়ের লক্ষণ স্পষ্ট, কিংবা একটা দাঁতের দাগ রয়েছে, জ্বালা যন্ত্রণা, প্রচন্ড জ্বালা যন্ত্রণা করছে, মানে কামড়ের দাগের পাশ থেকে বেশ ফুলে যাচ্ছে, রুগীর একটা মানে নিস্তেজ হয়ে আসছে, আস্তে আস্তে যত সময় যাবে ঘাড় পড়ে আসবে, এবং চোখে পাতা তুলতে পারবে না, বমি হতে পারে, এইসবগুলো আস্তে আস্তে শুরু হয়ে যাবে। আমাদের কিন্তু ওইসব শুরু হওয়ার আগে এবং কখন কামড়ানোর কতক্ষণ পর থেকে এই লক্ষণগুলো হচ্ছে, এগুলো আমাদের নোট করতে হবে। আমরা সঙ্গে সঙ্গে কি করব, ওই জায়গাটায় একটু জল দিলাম, জল দিয়ে একটু ধুয়ে দিলাম, এর বিশেষ কোনো গুরুত্ব নেই, তবুও দিলাম, সঙ্গে সঙ্গে যদি হয় একটু জল দিয়ে দেওয়া গেল, ব্যাস, আর কিছু না। ওকে মানসিকভাবে সান্ত্বনা দিন যে তোমার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা, ট্রিটমেন্টের ব্যবস্থা এক্ষুনি করছি, তুমি মোটে ভয় পেও না। কারণ রুগীকে ভয় পেতে দেওয়া যাবে না, ভয় পেলেই হার্টবিট বাড়বে, আর যখনই হার্টবিট বাড়বে তখনই ওর হচ্ছে রক্ত চলাচল বেড়ে যাবে, দ্রুত শরীরে বিষ ছড়িয়ে পড়বে। সুতরাং ওকে মানসিকভাবে শক্তিশালী করার জন্য সাহস দিতে হবে। তারপরেই মানে সাপে কামড়ালে তাকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়াটা অত্যন্ত প্রথম কাজ। এবং ওকে নড়াচড়া করতে দেওয়া যাবে না, ওকে শুয়ে দিতে হবে, বা সঙ্গে সঙ্গে মানে একটা টিম হিসেবে কাজ করতে হবে। এখানে একটা সেকেন্ড এখানে মূল্যবান, একটা সেকেন্ড এখানে দেরি করা যাবে না। লক্ষ্যটা থাকবে আমাদের হেলথ সেন্টার বা হসপিটাল, যেখানে অ্যান্টিভেনাম সিরাম ও আনুষঙ্গিক ওষুধপত্রগুলো পাওয়া যায়, সেখানে কত দ্রুত আমরা পৌঁছতে পারি, এটাই আমাদের লক্ষ্য থাকবে। সেই লক্ষ্যে একটা দল হিসেবে কাজ করতে হবে। একদল ওখানে হয়তো হালকা করে একটু জল ফেলে দিল, একদল কি করলো যে একটা ক্রেপ ব্যান্ডেজ যদি নাও থাক, ক্রেপ ব্যান্ডেজ সবসময় নাও পাওয়া যেতে পারে, একটা গামছা বা এরকম কাপড় জাতীয় কিছু ওখানে পেঁচিয়ে মেরে দিল, এবং ওই যে হাতে কাটুক বা পায়ে কাটুক, ওটাকে বেশি নাড়াচাড়া করতে দেওয়া যাবে না। অনেকে বলছেন ওখানে স্কেল দিয়ে করতে, কিন্তু ওতে রুগীর ব্যথা লাগলে তার আবার কষ্ট বাড়বে, তাতে তার সমস্যা আরো বাড়তে পারে। সুতরাং আপনি ওইটাকে নড়াচড়া না করিয়ে ক্রেপ ব্যান্ডেজের মতো করে একটা ব্যান্ডেজ পুরো হাতটাকে বা পুরো পাটাতে দিয়ে দিলেন। দিয়ে কি করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাওয়ার প্রশ্ন আসছে, এবারে আপনাকে কি করতে হবে না, একটা গাড়ি যদি না পাওয়া যায়, গাড়ি মানে ধরুন অটো কিংবা কোনো প্রাইভেট কার, যদি সেগুলো গ্রামাঞ্চলে সবসময় মেলে না, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের গ্রামাঞ্চলে বহু জায়গায় আমি দেখেছি, সুন্দরবন অঞ্চলে গিয়েও দেখেছি, মোটর বাইক কিন্তু মেলে। এই মোটর বাইক হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখানে। এক্ষেত্রে দেখুন, মোটর বাইকে দুজনে বেশি চালানো উচিত নয়, সেটা বেআইনি, কিন্তু মানুষের জীবন বাঁচাবার জন্য
এটা আমাদের করতে হবে। একজন চালক থাকবেন, মাঝখানে বসবেন রুগী, পেছনে একজন ধরে বসবেন, বসে অতি দ্রুত নিয়ে চলে যান রুগীকে সান্ত্বনা দিতে দিতে হেলথ সেন্টার বা হসপিটাল যেখানে অ্যান্টিভেনাম সিরাম পাওয়া যাবে এবং আনুষঙ্গিক ওষুধপত্রগুলো পাওয়া যাবে সেই জায়গাগুলো আপনাকে চলে যেতে হবে। এবং গেলে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিশ্চিত একদম দায়িত্ব নিয়ে কথা বলছি, 100 মিনিটের মধ্যে 100 রুলস বলে একটা বিষয় রয়েছে যেটা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, সেটা হচ্ছে 100 মিনিটের মধ্যে যদি কোনো মানে সাপের কামড়ের 100 মিনিটের মধ্যে যদি আমরা কোনো রুগীকে, সাপে কাটা রুগীকে হাসপাতাল বা হেলথ সেন্টার নিয়ে যেতে পারি যেখানে অ্যান্টিভেনাম সিরাম আছে, তাহলে কিন্তু সে নিশ্চিত বাঁচে, তার বাঁচার হার কিন্তু 100 ভাগ। তাহলে আমি একটা কথা বলি, আমাদের ভারতবর্ষের মতো এলাকাতে, আমাদের দেশে প্রায় 60,000-এর মতো লোক আমরা সাপের কামড়ে মারা যাই। অথচ অস্ট্রেলিয়া এত সচেতন, সেখানে কিন্তু আরো বেশ কিছু মারাত্মক মারাত্মক সাপ রয়েছে, সেখানে কয়েক বছরে দেখা যায় 4-5 জন মারা গেছে। আপনি এতই ওরা সচেতন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমীক্ষা দিলেন, কিন্তু সমরেন্দ্রবাবু সময়ের একটা বেড়াজালে আমরা আটকে রয়েছি, আমরা প্রোগ্রাম তো শেষের পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, একটু বলে নিই, আপনি যদি আপনার নাম্বারটা আমাদের রেডিও কলকাতার মাধ্যমে দিতে পারেন, তাহলে অনেক মানুষ যখন সমস্যায় পড়বে, সাপের কবলে পড়বে, হ্যাঁ, তখন তারা কিন্তু একটা মানসিক জোর পেতে পারে, বা আপনাকে ফোন করলে যদি মানে সঠিক উপদেশটা পেতে পারে। তো যদি আপনি চাইলে আপনার নাম্বারটা আমাদের রেডিও কলকাতায় আপনি বলে দিতে পারেন। আমি বলে দিচ্ছি, একটু নাম্বারটা এখনই বলছি। কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা একটু বলতেই হবে, সেটা আমি আমার ফোন নাম্বারটা বলছি 7074283004। আবার বলছি 7074283004। এবার আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা খুব সংক্ষেপে বলে দিই। সাপের কামড়ের নিরাময়ের কোনো কিছু কিন্তু ওঝাগুনি জানে না। এটা 100 ভাগ পূর্ণ দায়িত্ব নিয়ে কথা বললাম। এবং বিভিন্ন ওদের যে সমস্ত জড়িবুটি দেওয়া, মন্ত্র পড়া, এগুলো নিয়ে সমস্ত নিয়ে দেখা গেছে, মানে পরীক্ষা করে দেখা গেছে এর কোনো ঔষধি গুণ নেই, এর কোনো উপকার নেই। সাপে কাটলে তার নিরাময়ের একমাত্র রাস্তা হচ্ছে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম সিরাম মানে উপযুক্ত হারে তার শরীরে প্রবেশ করাতে হবে অন্যান্য আনুষঙ্গিক ওষুধগুলোর সঙ্গে। এবং আপনি যে কোনো ধর্মেরই মানুষ হন না কেন, আপনি যা মানুন, আপনার দেবতা, আপনার আল্লাহ, ভগবান, গড, যাকেই মানুন, যাই করুন, এদের মন্দিরে নিয়ে গিয়ে সাপে কাটা রুগীকে বা ওই কোনো দেবালয়ে গিয়ে ফেলে রাখা যাবে না। আপনি যাকে ডাকুন, আপনার ব্যক্তিগত অধিকার স্বাধীনতা আছে, কিন্তু রুগীর জীবন নিয়ে ছেলে খেলা করা কিন্তু বেআইনি। একদম আপনি পারবেন না। আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন হেলথ সেন্টার বা হসপিটালে এখন এই বিশেষত বর্ষাকালে এই মানে অ্যান্টিভেনাম সিরাম রাখা হয়। আপনি ফোন করে এলাকার যে বিএমওইচ আছেন তাকে ফোন করুন, করে তাকে বলুন যে এই ওষুধগুলো, এই ইঞ্জেকশনটা আনিয়ে রাখুন, আর চাষের মরশুম চলছে, আমাদের যে কোনো সময় একটা কামড় হতে পারে, সাপে কামড়ে ঘটনা করতে পারে, দয়া করে আনিয়ে রাখুন। এবং এগুলো বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে এই সাপে কাটার চিকিৎসা হয়। এর জন্য প্রয়োজনে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো বড় সরকারি মানে হাসপাতাল বা আপনার মেডিকেল কলেজগুলোতে পাঠিয়ে দেওয়া হয়, রেফার করা হয়। এবং আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে, সাপ আমাদের প্রকৃত বন্ধু, সাপকে শত্রু ভাববেন না। সাপের মস্তিষ্ক খুব ছোট, আমরা মানুষেরা এত বড় মস্তিষ্ক নিয়ে যে ক্ষুদ্র মস্তিষ্কের প্রাণীটাকে হত্যা করি, এর থেকে চরম মানবতা বিরোধী কাজ আর কিছু হতে পারে না। এবং এটা তো বেআইনি বটেই, আমি আইনের কথা আগে বলেছি। সুতরাং সাপকে আমাদের রক্ষা করতে হবে। সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। আমাদের যেমন অধিকার আছে প্রকৃতিতে বাঁচার, সাপ ও তার পরিবার নিয়ে তারও বাঁচার অধিকার রয়েছে। এইটাকে করুন, সাপকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, জীব বৈচিত্র্য রক্ষা করুন। সকলে ভালো থাকুন। সকলের জন্য প্রতি আমার অবিরাম শুভেচ্ছা ও অশেষ শ্রদ্ধা রইল।